পর্দাকে যদি বলা হয় পর্দা, আল্লাহর স্মরণে আমরা রাখতেছি, এটাও জিকির, ভালো কাজ। সিনা দরবারে আমাদের পর্দা আছে কি? জোরে কন্যা ভাই আছে? যেখানে বর্তমান সময়ে অনেক আলেম ওলামারা এখন পর্দার ব্যাপারে শিথিলতা করতেছে, অনেকটাই শিথিলের দিকে যাচ্ছেন। শুধু অনেকটা না, সব কথা আমি ভাঙ্গাইয়া বলবো না, ইশারায় বললাম, আপনারাই দেখতে পাচ্ছেন। আলেম ওলামাদের এখন বর্তমানে যে অবস্থায় 80%-এরও বেশি আলেম ওলামা পর্দা করে না। শরিয়াত যেভাবে পর্দা করতে বলেছে সেই পর্দা 80% আলেম ওলামার নাই। তার ভিতরে আমিও আছি। বলবেন যে হুজুর আপনি পড়েছেন, না আমিও আছি, করতে পারি না। কিংবা অনেকে অলসতায় ছেড়ে দেয়, অনেকে বা ফতুয়াবাজি করে নিজেকে কাছে এটা হালকা মনে করে দেয়। কিন্তু পর্দাটা অত হালকা বিষয় নয়। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সিনা দরবারে আমাদের পর্দা আছে না নাই? আমাদের শায়েখ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ মাহফিল মঞ্চে বসা, প্রোগ্রাম শেষ হলো, সবাই যার যার মনে চলে যাচ্ছেন। হঠাৎ করে একজনের রুমালে পেঁচায়া একটা বাচ্চা নিয়ে আসতেছেন মরহুম হুজুর কেবলার কাছে। তো হুজুর বললেন যে থামো, থামায়া দিলেন। পাশ থেকে একজনে বলতেছে হুজুর ছোট্ট বাচ্চা। হুজুর বললেন ছেলে না মেয়ে? বলছে হুজুর মেয়ে, মাত্র নবজাতক, কয়েকদিন বয়স হয়েছে, হুজুর একটু দোয়া নিতে আসছে। হুজুর বললেন থামো, ওখানেই থামায়া দাও। দূর থেকে দোয়া করে দিলেন, যাও, দোয়া হয়ে গেছে, বাড়িতে চলে যাও। তো বললেন যে হুজুর ছোট্ট বাচ্চা তো, আবেগ নিয়ে আসছে। মরহুম শাহ সুফি আবু জাফর সালেহ রহমতুল্লাহ বললেন, বাবা, বড় সাপের যে বিষ, ছোট সাপের একই বিষ। বড় সাপের যে বিষ, ছোট সাপের একই বিষ। অতএব দূরে থাকাই ভালো, ফিতনা থেকে বাঁচার জন্য। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এইটা। আজকে মুজাদ্দিদ জামান সিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা এই যে দিনিয়া মাদ্রাসা করলেন, এর পিছনের কারণটা কি, সূত্রটা কি, কি কারণে দিনিয়া মাদ্রাসা করলেন? আপনাদের এই খেজুরবাগে এখানে খানকায়ে সালিহিয়া দিনিয়া কমপ্লেক্স এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও সারা বাংলাদেশে 2500-এর মতো দিনিয়া মাদ্রাসা চলতেছে, যেখানে মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহ, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহ 1 নয় 2 নয় 4.5 থেকে 5,000 নেসারিয়া এবং সালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, যেগুলো এখন বর্তমানে সরকারি এমপিও ভুক্ত, যেখানের কোনো কিছু অভাব নাই, না আছে ঘরের, না আছে মাঠের, না আছে সুন্দর পরিবেশের, না আছে ছাত্রছাত্রী, কোনো কিছুর অভাব নাই, সবকিছু ভরপুর। সরকার প্রতি মাসে বেতন দিচ্ছেন, ম্যানেজিং কমিটি রয়েছে, সবকিছু রয়েছে। সেখানে আবার নতুন করে এত কষ্ট করে এই সামান্য ঝুপটি ঘর, বিভিন্ন কোনায়, বিভিন্ন জায়গায়, রাস্তার পাশে, বিভিন্ন দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যায় যে আবার নতুন করে এই দিনিয়া মাদ্রাসার প্রয়োজনীয়তা কি ছিল? ইচ্ছা করলেই তো সেই 5,500 মাদ্রাসা ইচ্ছা করলে প্রতি বছরে মাহফিল দিলে তাতে কি বছরের মাহফিল ফুরায়? এ ভাই কথা বলে না কেন, ফুরায়? সেখানে যাইতে পারেন, বসতে পারেন, ভালো আপ্যায়ন নিতে পারেন, কত ধরনের সুযোগ সুবিধা সেখানে। কিন্তু কই নিলেন না কেন? এর পিছনে কারণটা কি? এক সময় তারা এই মাদ্রাসাগুলো করেছিলেন হক্কানি আলেম তৈরি করবেন, যারা আদর্শ আমলে, সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে, তাকওয়ায়, পরহেজগারিতে, সব দিক থেকে রাসূল পাকের মুজাসসাম নমুনায় নিজেদেরকে গড়বে, নিজে আমল করবে, জাতিকে সেই দিকে ডাকবে। শুধু আলেম নয়, আবেদ নয়, তারা হাদি হবে। শুধু আবেদ নয়, নিজে আমল করবে এমনটা নয়, হাদি হবে। এই আশায় মাদ্রাসাগুলো করেছিলেন, চলতেছিল, যুগ 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 ধরে আসতেছিল। আলেম ওলামা বের হচ্ছিলেন। এখনো বিভিন্ন জায়গায় প্রবীণ বড় বড় মুহাদ্দিস আপনারা পাবেন, মুফতি পাবেন, প্রিন্সিপাল পাবেন, যাদের আমল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এখনো ঠিক আছে। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এরকম আছে না নাই? কি ভাই কথা বলেন, আছে না নাই? বহু আলেম ওলামা এখনো রয়েছে। জিজ্ঞেস করবেন কোত্থেকে ফারেক হয়েছিলেন, বলবে যে সে সময় তো বাংলাদেশে কামেল মাদ্রাসা সব জায়গায় ছিল না, সর্বপ্রথম কামেল মাদ্রাসাই ছিল সিনা কামেল মাদ্রাসা। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কোনটা বলেন?
সারসিনা কামিল মাদ্রাসা, তো সেখানে পড়েছি, সেখান থেকে ফারেক হয়েছে, তারপরে খাদেম খেদমত করতেছি। উদ্দেশ্য তো এটাই ছিল, কিন্তু কালের পরিক্রমায় যুগের চাহিদায় আস্তে 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 করে যখন লোভে পেয়ে বসলো, টাকা পয়সা কিংবা আরো ভোগ বিলাসিতার দিকে যখন আলেম ওলামারা অগ্রসর হওয়া শুরু করলো, আস্তে 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 করে সরকার প্রত্যেক বিভিন্ন ধরনের সিলেবাস চাপায় দেওয়া হবে। চাপায়া দিতে দিতে মাদ্রাসার যে সক্রিয় যে বৈশিষ্ট্য ছিল সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবস্থাটা এরকম হয়েছে, এই দোষটা কেবলমাত্র শুধু যে বাংলাদেশের যিনি প্রধান মানে অর্থাৎ গভর্নমেন্টের সেটা কিন্তু নয়। আমরা যেভাবে চেয়েছি আমরা সেভাবে পেয়েছি। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। চেয়ে চেয়ে এনে এখন অবস্থাটা এরকম হয়েছে যে গলায় কাঁটা বিদ্ধ হয়ে গেছে, না পারে গিলতে আর না পারে ছাড়তে। এমন একটা অবস্থায় এখন এসে পৌঁছে গেছে। আজ থেকে 1985 সাল মধ্যে জামান আবু জামান সালে রহমতুল্লাহ জীবিত থাকতেই তিনি বুঝতে পেরেছিলেন যেরকম একটা পরিস্থিতি আসবে। এখন সেই পরিস্থিতিটা এসে গেছে। মাদ্রাসায় পর্দার বালাই নাই, একদিকে আলেম ওলামাও বসা থাকে, অপরদিকে সেখানে মহিলারাও আছে।